প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও রয়েছে অনুষ্ঠানটি দেখবার আয়োজন। প্রতিদিনের মতো আজও নির্ধারিত একটি বিষয়ে কথা হবে। দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কথা বলার জন্য। তার আগে প্রথমে জেনে নিচ্ছি আমাদের আজকের বিষয়ে। এবার বন্যার জল কি কান্না বাড়াবে? এই বিষয়টিতে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন যে দু অতিথি, তাদের সঙ্গে পরিচয়ের পর্বটি সেরে নিচ্ছি এখন। আমার জানে প্রথমেই রয়েছেন সিইজিআইএস এর নির্বাহী পরিচালক মালিক ফিদা আবদুল্লাহ খান। এরপরে রয়েছেন বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম। আপনার দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকের দুই অতিথির সঙ্গে পরিচয়ের পালা শেষ হলো, যাব আলোচনায়। তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। যারা উন্নয়নে সহযোগিতা করবে তাদেরকে নিয়ে চলবো বলেছেন প্রধানমন্ত্রী। কেউ যেন দেশকে পেছাতে না পারে সেজন্য সতর্কতা চান। দোষী সাব্যস্ত হলে সাবেক আইজিপি বেনজিরের বিচার হবে বলেছেন ওবায়দুল কাদের। বেনজিরের অবস্থান জানতে চেয়েছেন বিএনপি মহাসচিব। অর্থনৈতিক টানাপোড়েনের সময় বাজেট বাস্তবায়নে বড় দুশ্চিন্তার টাকার যোগান বলেছেন অর্থনীতিবিদরা। আয় বাড়ানো ও দুর্নীতি বন্ধের তাগিদ। চট্টগ্রামে ইসলামী ব্যাংক চকবাজার শাখার লকার থেকে ১৫০ ভরি স্বর্ণালংকার গায়েব, ব্যাংকের কর্মীরা সন্দেহে। এবং শুরু হয়েছে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের নবম আসর। উদ্বোধনী খেলায় কানাডাকে ৭ উইকেটে হারিয়েছে আমেরিকা। প্রিয় দর্শক, দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের অতিথিদের সঙ্গে। এই সময়ে আমরা আসলে কেন বন্যা নিয়ে কথা বলছি তার একটু ব্যাখ্যা দিয়ে নিচ্ছি যে পুরো দেশ এখন আসলে বন্যার ভেতরে নেই, বা দেশের বড় কোনো জায়গা বন্যার ভেতরে নেই। কিন্তু আমরা দেখেছি যে ঘূর্ণিঝড় রিমালের পর যে প্রবল বৃষ্টি হলো, তাতে সিলেটে বেশ এক ধরনের জলাবদ্ধতা, বন্যা আমরা সেখানে দেখতে পাচ্ছি। ১৫০-র উপরে গ্রাম সেখানে প্লাবিত হয়েছে। এক সপ্তাহের হয়ে গেল, সেই জলাবদ্ধতা এখনও কাটছে না। তবে পানি নামতে শুরু করেছে, এবং আমরা সেখানে দেখেছি যে ৬ লাখের মতন মানুষ পানিবন্দী ছিল এই সময়টাতে। সেই জায়গা থেকে আমাদের মনে একটু শঙ্কা তৈরি হয়েছে যে আসছে মৌসুমে, বর্ষার মৌসুমে বন্যাটার কী রূপ দাঁড়াবে। মনে পড়ছে ২০২২ সালে সিলেট অঞ্চলে হয়ে যাওয়া সেই ভয়াবহ বন্যা। এবং এই সমস্ত প্রেক্ষিতে আপনাদের কাছ থেকে আসলে একটু বুঝতে চাইব যে এবারের যে মৌসুম, সেই মৌসুমে বৃষ্টির যে মৌসুম, বন্যার রূপটি কেমন হতে পারে। প্রথমেই যাচ্ছি মালিক ফিদা আবদুল্লাহ খান, আপনার কাছে। সার্বিক যে পরিস্থিতি, আবহাওয়া, তার প্রেক্ষিতে আপনার কি অনুমান? ধন্যবাদ। দেখুন, আমাদের হাওড় অঞ্চলে যে বৃষ্টিটা দেখেছেন এবার, এটা একটি স্বাভাবিক বৃষ্টি মানে অভিপ্রায় হয়েছে। এর জন্য বলছি, সাধারণত মের ১৫ তারিখ থেকে আমাদের হাওড় অঞ্চলে যেটাকে আমরা ফ্ল্যাশ ফ্লাড বলি, সেটা শুরু হয়। এবং এই যে ফ্লাডটা হয়েছে সিলেট অঞ্চলে, তার মূল কারণ হচ্ছে, আপনারা জানেন যে পৃথিবীর সর্বোচ্চ যে বৃষ্টিপাত অঞ্চল আসামের একটু উপরে, যেটাকে আমরা চেরাপুঞ্জি বলি, যেখানে বছরে অ্যাভারেজ বৃষ্টির পরিমাণ প্রায় ১২,০০০ মিলিমিটার। এবং আমাদের এই সিলেট অঞ্চলে প্রায় ৪,০০০ থেকে ৫,৫০০ বছরে বৃষ্টিপাতটা হয়ে থাকে। এটা খুবই স্বাভাবিক যে এই সময় এই ধরনের একটি বৃষ্টিপাত হওয়া। সাধারণত মের প্রথম দিকেই হয় এই বৃষ্টিপাতটা, এবার বরং আরও দেরিতে এসছে। তো সেইভাবে আমি বলবো যে এখনই কোনো শঙ্কার আমরা দেখছি না। এটা স্বাভাবিকভাবে যে বৃষ্টিপাতটা হওয়ার, বা আমরা যেটাকে বলি যে ফ্ল্যাশ ফ্লাড, সেই ফ্লাডটা হওয়ারই এখনও সম্ভাবনা বেশি, এবং সেটাই আসলে সিলেট অঞ্চলে হচ্ছে। কিন্তু যেটা ভাবনার বিষয়, যে যখন একটি শহর অঞ্চলে বা আমাদের আরবান এরিয়াগুলোতে যখন এই ফ্লাডগুলো হয়, আপনি দেখবেন যে ফ্লাডগুলো খুব দ্রুত পানিটা উঠে এবং নামার সময়টা অনেক সময় নেয়, এবং এর জন্য জলাবদ্ধতার যে কথাটা আপনারা বলছেন, যে জলাবদ্ধতার সৃষ্টিটা হয়। আমাদের ২২-এর যে বন্যা, আমাদের সিলেট অঞ্চলে যে আমাদের অভিজ্ঞতা, আমরা দেখেছি যে পানিটা এসছে, যদিও ৩ দিনে প্রায় বলা হয় যে প্রায় ৫,০০০ মিলিমিটারের মতন বৃষ্টিপাত হয়েছে, কিন্তু সেই পরিমাণ পানি ড্রেন করার যে সিস্টেম, সেই সিস্টেমটা সচল ছিল না। এটা হচ্ছে একটা মূল কারণ। যে আমরা সবসময় দেখেছি যে আমাদের
বন্যাটা যত দ্রুত আসে বন্যার পানিটা তত দ্রুত নেমে যেতে পারে না। এটাই একটি স্বাভাবিক ফেনোমেন। আমরা হাইড্রোগ্রাফেও আমরা দেখি সবসময় এটা খুব স্লোলি নামে, কিন্তু এই স্লোটা যখন খুব বেশি দেরি হয়ে যায় তখন এই জলাবদ্ধতা হয়। তো আমি এখনই মনে করি যে আমাদের যদি বড় বড় যে 3টি বেসিন আমরা বলে থাকি যে মেঘনা বেসিন, তারপর হচ্ছে গঙ্গা বেসিন আর ব্রহ্মপুত্র বেসিন, তো এই মেঘনা বেসিন এই বৃষ্টিটা শুরু হয়েছে এবং এটা সবার আগেই শুরু হয়। এটা সাধারণত দেখবেন যে মের প্রথম দিক থেকে 15 মের মধ্যে বর্ষা খুব ভালোভাবে শুরু হয়ে যাওয়ার কথা। আর বড় যে 2টি বেসিন আছে যেটা ব্রহ্মপুত্র এবং গঙ্গা বেসিন, এগুলো একটু পরে এই জুন এবং জুলাই আগস্ট, এবং ব্রহ্মপুত্রতে সেপ্টেম্বরে দেখবেন যে একটি পিক আসে। তো এখনই আমাদের সেই ধরনের আশঙ্কা নেই। তবে আমি একটি কথা বলবো যে মাস 2 আগে সম্ভবত পুনেতে, ইন্ডিয়ার পুনেতে একটি ইন্টারন্যাশনাল একটা সেমিনার হয়েছিল যেটার নাম হচ্ছে যে আর্থ সিস্টেম সায়েন্স অর্গানাইজেশন। তারা বলেছিল যে এলনিনোর প্রভাব কমে যাওয়ার জন্য সারফেস, আমাদের যে সি সারফেস টেম্পারেচার এটা বেড়ে যাওয়ার সম্ভাবনা হয়েছে গত 3 মাসে। এই জুন পর্যন্ত তারা একটা প্রেডিক্ট করেছে, তাতে হয়তো বাংলাদেশে বৃষ্টির পরিমাণটা বেড়ে যেতে পারে। এখন পর্যন্ত আমরা এটা দেখেছি। আর আমি আসার আগে যেটা দেখলাম যে ইন্ডিয়ান 3টা বেসিনে তারা ফ্লাড ফোরকাস্টিং করে। আমাদেরও যেরকম বাংলাদেশের ফ্লাড ফোরকাস্টিং আছে, ইন্ডিয়ার বড় বড় 3টি বেসিনে গঙ্গা, একমাত্র দেখেছি যে সিভিয়ার ফ্লাডের মধ্যে এখন পর্যন্ত তারা মেঘনা বেসিনটাই বলেছে। তো এই মুহূর্তে সেরকম বড় কোনো আশঙ্কা নেই, আমাদের প্রস্তুতি থাকতে হবে। এবং আমাদের হাওড় অঞ্চলে ব্যাপারটাই হচ্ছে এরকম যে 15 মের পরে বা মে মাসের প্রথম থেকেই এই পুরো ডুবন্ত পাড় ডুবে পানি উপচে পুরোটাই ডুবে যায়। এটাই হচ্ছে স্বাভাবিক। তার জন্য দেখবেন যে আমরা আগাম বন্যা থেকে রক্ষা করার জন্য ওখানে যে সাবমার্জেবল এম্বাঙ্কমেন্টগুলো করি সেখান থেকে ফসলকে রক্ষা করি। এবং হাওড় ইকোসিস্টেমের মূল যে মন্ত্রটাই হচ্ছে যে এই মে মাসের পরেই এটা পুরোটাই ডুবে যাবে। তো সেটাই এখন হচ্ছে। তবে একটু আশঙ্কা যেটা আপনি বললেন যে এই যে পরিমাণ পানিটা ফ্লাডটা আসছে আমাদের আসাম থেকে, বিশেষ করে সিলেট অঞ্চলে বা সিলেট শহরে, এটা দ্রুত নেমে যেতে পারছে না। এটার মূল কারণ আমাদের ড্রেনেজ সিস্টেমের অপ্রতুলতা। আমাদের যে সিলেট শহরের ভিতর দিয়ে দেখবেন অনেকগুলো ছড়া গিয়েছিল, আমরা স্যাটেলাইট ইমেজ থেকে দেখেছিলাম একবার, সেগুলো আস্তে আস্তে অনেকখানি এনক্রোচমেন্ট হয়ে গেছে। এখন এগুলোকে যদি আমরা রিভাইভ করতে না পারি তাহলে দেখবেন উপর থেকে আসাম থেকে ছড়াগুলো দিয়ে সম্ভবত সুরমা, কুশিয়ারা এই নদীগুলো আগের মতন পানি ধরে রাখতে পারছে না। মানে সিলেট শহরের সাথে আসলে সুরমার কানেক্টিভিটিটা বেশি, মানে শহর থেকে বিভিন্ন ছড়া দিয়ে সুরমার মধ্যে পানিগুলো পড়ে। এখন এই ছড়াগুলো যদি এনক্রোচমেন্ট বা বন্ধ হয়ে যায় তাহলে জলাবদ্ধতা হবেই। আমরা 2200 বন্যার সময় এই কথা বলেছিলাম যে এই ছড়াগুলোকে পুনরুদ্ধার করতে হবে এবং এই নদীর সাথে কানেক্টিভিটিটা এস্টাবলিশ করতে হবে, তাহলেই এই ড্রেনেজ সিস্টেমটাকে আমরা ইমপ্রুভ করতে পারবো এবং এই যে আমরা জলাবদ্ধতার কথা বলছি এখান থেকে রক্ষা পেতে পারবো। ধন্যবাদ আপনাকে। আসবো আবারও আপনার কাছে। অধ্যাপক সাইফুল ইসলাম, ফিরছি আপনার কাছে। আবহাওয়া বিভাগের একটা পূর্বাভাস এই মাসের শুরুতে তারা যেটা দেওয়ার কথা, সেখানে তারা বলেছে যে বেশ কয়েক দফা ভারী বৃষ্টিপাত হতে পারে এই মাসটাতে, এবং সেই বিবেচনায় তারা কয়েকটি অঞ্চলে, বিশেষ করে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে বন্যার একটা তারা আশঙ্কা করছেন, যদিও তারা বলছেন যেটা স্বল্পমেয়াদী হওয়ার সম্ভাবনাটা বেশি। হ্যাঁ, তো আমরা যদি এই বাস্তবতাটা মাথায় রাখি এবং উত্তর পূর্ব অঞ্চলের বর্তমান চিত্রটি যদি বিবেচনায় রাখি, সেক্ষেত্রে যদি এরকম 3টি অঞ্চলে যদি একই সঙ্গে যদি কোনো কারণে বন্যার একটা ব্যাপার দেখা দেয়, তাহলে কিন্তু ব্লকেজ জোনগুলো তো অনেক বেড়ে যাবে, রিলিজ হওয়ার তো স্কোপগুলো একটু কমে আসবে। তো এই জায়গাটা একটু আপনার কাছ থেকে বুঝতে চাইব যে সেই ক্ষেত্রে বিপদটা কেমন। আচ্ছা, আমি প্রথমে একটু মানে মেট্রোলজিক্যাল ফেনোমেনা এবং সিলেটের বন্যার আমি বেশ ক্লোজলি অবজার্ভ করছি সাইক্লোন রেমাল থেকে। এটার সম্পর্কে একটু বলি, যেটা হচ্ছে যে এবার যে বন্যাটা আসছে, যেটা মালিক ফিদা ভাই বলেছেন, এটা খুবই স্বাভাবিকভাবেই আমরা এবার এপ্রিলে তেমন কোনো বৃষ্টি দেখিনি ওই সিলেট অঞ্চলে, যেটা স্বাভাবিকভাবেই আমরা ওখানে একটা পাহাড়ি ঢল দেখি, যেটাকে আমরা ফ্ল্যাশ ফ্লাড, অনেকে আফান বলে। তো এই ঢলটার সবচেয়ে বড় প্রতিকূলতা মানে ইম্প্যাক্টটা পড়ে আমাদের বোরো ক্রপে। সেই জন্যই কিন্তু এই সাবমার্সিবল এম্বাঙ্কমেন্টগুলি দেওয়া হয় ক্রপটা সেভ করার জন্য। তো যখন 15ই মের মধ্যে হয়ে যায়
তারপর আসলে ওই বাঁধগুলা তারাই অনেক জায়গায় কেটে দেয়। এই জন্য যে তখন এটা আসলে ওই পানিটা হাওরে ঢুকবে এবং মাছের একটা ওটা আধার, এটা দুইটা ফাংশনই করে, একদিকে সে ফসল দেয় আর একদিকে মাছ দেয়। তো এই যে সময়টা, এই সময় আসলে পানি আসবে, বন্যা একটু আসলেও তেমন অসুবিধা নাই। কিন্তু এবার যেটা হয়েছে আর কি, যে সাইক্লোন রিমেল যখন গিয়েছে তারপরেই আমরা দেখেছি যে এটা প্রচুর বৃষ্টি নিয়ে এসেছে। এবং এখন যেটা মেট্রোলজিক্যালি দেখা যায় যে সাইক্লোনগুলি একটু ধীর গতিতে আগাচ্ছে, যেহেতু গ্লোবাল ওয়ার্মিং ফলে সে অনেক বেশি প্রিসিপিটেশন নিচ্ছে, অনেক বৃষ্টি নিয়ে আগাচ্ছে, সে তার যে ট্রান্সলেশন অ্যাডভান্স রেটটা এটা প্রায় 10% কমে গিয়েছে আগের থেকে এই অঞ্চলে, এরকম কিছু স্টাডি রিসেন্ট দেখাচ্ছে। তো যার ফলে প্রায় আপনি দেখবেন যে 48 ঘন্টা ধরে এই সাইক্লোনটা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। যখন ওই যে সিলেট অঞ্চলের উপর দিয়ে যায় তার বাইরে কিন্তু আমাদের 3টা বড় বড় তার বেসিন, যাওয়ার গতি এবারে ছিল 15 থেকে 18 কিলোমিটার পার আওয়ার hour, ল্যান্ডে যখন এসছে, এটা অনেক স্লথ, অনেক স্লথ। এবং ওই যে মেঘালয় বেসিন যেটা ফিদা ভাই বললেন, এরপরে নিচেই আছে আপনার ওই যে সিলেট, সুনামগঞ্জ, সুরমা নদী থেকে এসে ওই ছড়াগুলি পড়ে। তবে এবারের বৃষ্টির বেশি এফেক্টটা হয়েছে বরাক বেসিনে, এবং পানি আসছে কিন্তু সুরমা এবং কুশিয়ারা এই দুটা দিয়ে। এবং ভারতে উনি যেটা বললেন যে সেন্ট্রাল ওয়াটার কমিশন ওয়েবসাইটে আপনি দেখবেন যে ওই অঞ্চলে কিন্তু এখন বন্যা, বাংলাদেশের বাইরেও বরাক বেসিন অঞ্চলে কিন্তু বন্যা হচ্ছে। পাশাপাশি আমরা আরেকটা বেসিন আছে যে মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড বরাক বেসিন, ত্রিপুরা বেসিনেও বৃষ্টি হয়েছে। তো এই জলীয়বাষ্প যে পাহাড়ের উপর দিয়ে যে এটা কনডেন্সড হয়ে অনেক বৃষ্টি ঘটায়, এবং পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টির জায়গা আপনার চেরাপুঞ্জি হচ্ছে মেঘালয় বেসিনে এবং মাইশনরামও। তো এই এবারের বৃষ্টি আমরা দেখেছি মূলত সাইক্লোন ইনডিউস একটা ফ্ল্যাশ ফ্লাড। কিন্তু যেটা ফিদা ভাই বললেন যে আসলে এই পানি যে ক্যারি করার এইটার যে রেটটা অত্যন্ত স্লো। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক তারা বলছে যে মাত্র 10 সেন্টিমিটার করে কমছে, যেটা একটা অস্বাভাবিক ব্যাপার। আপনার ওখানে 2 থেকে 3 মিটার প্রতিদিন পানি বাড়ে, কমার সময় আমরা দেখছি 10 সেন্টিমিটার করছে, যার ফলে কিন্তু এই প্লাবন, এই ইম্প্যাক্টটা পড়ছে। এবং এই যে মনসুনের যে প্রিডিকশন, যে আইএমডি যেটা বলছে আর কি, যে সিজনাল প্রিডিকশন, সেখানে বলছে এটা লং টার্ম যে অ্যাভারেজ প্রিসিপিটেশন তার থেকে 6% বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই মনসুনে। এর একটা কারণ হচ্ছে এবার যে উত্তপ্ততা বেশি, কারণ হচ্ছে হিট ওয়েভ কন্ডিশন ছিল এবং অনেক বেশি ল্যান্ড উত্তপ্ত আছে, এবং এলনিনো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। তার সাথে গ্লোবাল ওয়ার্মিং তো আছেই। পৃথিবী এখন এবছর গত 1 বছর ধরে 1.5 ডিগ্রির উপরে ছিল, প্রি ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ড থেকে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমরা হয়তো এই মনসুনে এরকম বড় বন্যা হয়তো দেশ জুড়ে দেখতে পাবো। যদি পার্টিকুলারলি ব্রহ্মপুত্র বেসিনেও কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, আপনার সিকিমে বৃষ্টি হয়েছে, আসামে বৃষ্টি হয়েছে। কিন্তু আমরা এবার ফরচুনেট যে পানি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে ব্রহ্মপুত্র বেসিনে, কিন্তু আমরা ফরচুনেট যে ওয়াটার লেভেল প্রায় 3 মিটার নিচে আছে। আপনি যদি বাহাদুরাবাদ বা চিলমারি কিংবা নুন খাওয়া পয়েন্টে দেখেন, ওয়াটার লেভেল অনেক নিচে আছে কিন্তু বাড়ছে। এখন আমাদের মনসুন কিন্তু জাস্ট শুরু হয়েছে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর 4 মাস পর্যন্ত। এটা যে কি ঘটনা ঘটবে এবার, যে প্রাকৃতিক সারা পৃথিবীতেই দেখছি, ব্রাজিলে এখন ভয়াবহ বন্যা দেখছি। তো আমাদেরকে এখন প্রস্তুতি থাকতে হবে। অস্ট্রেলিয়া দেখেছি, বন্যা হ্যাঁ। দেখছি আমরা। এখন এটা তো বলা যাবে না যে মনসুনে কি অবস্থা হবে। তো এবার আশঙ্কাই হচ্ছে যে বেশি বৃষ্টি হবে, যেটা ফিদা ভাই বলেছেন যে তাপমাত্রা বৃদ্ধির ফলে হয়তো এই গ্রেডিয়েন্টটা বেশি হবে সমুদ্র এবং ওশেনের, এবং হয়তো আরো মনসুনি বায়ু তো আমাদের দক্ষিণ পশ্চিম থেকে আসে, সাউথ ওয়েস্ট মনসুন। মানে আমাদের যেহেতু এই পানি অপসরণের যে প্রাকৃতিকভাবে যে আয়োজনটি ছিল সেটি যেহেতু বিঘ্নিত হয়েছে, এবং আমরা যেহেতু নিজেরা এটা সমান্তরাল কোনো ব্যবস্থাপনা গড়ে তুলতে পারিনি, তার মানে কিন্তু আমাদের আশঙ্কাটা থেকেই যায় যে যদি প্রবল বৃষ্টি হয় তাহলে পানিগুলো আটকে যাবে। আরেকটা জিনিস একটু জাস্ট বলি, সেটা হলো যে আমরা নিজেরাই কিন্তু পূর্ব পশ্চিমে অনেক রোড করেছি, অল ওয়েদার রোড সিলেট অঞ্চলে, যার ফলে এটা কিন্তু হাওর যে আমাদের মাস্টার প্ল্যান তার সাথে সাংঘর্ষিক। ওখানে কিন্তু এমনভাবে রাস্তা করা যাবে না যেটা কিন্তু পানি প্রবাহে বাধা দেয়। আমাদের পানি আসে উত্তর থেকে দক্ষিণে, এখন আমরা যদি পূর্ব পশ্চিমে রোড করি যেটা পানি প্রবাহে কিন্তু বাধা দেয়।
এবং এই কারণে অনেক জায়গায় অনেক রাস্তা কিন্তু আমাদের এখন পকেট পকেট করে ফেলছে, যেহেতু ডেভেলপমেন্ট হচ্ছে, ওখানের ইকোনমি ভালো। সিলেটের মানুষ আপনি জানেন যে বেশ ধনী, আমাদের তাদের সাথে ইংল্যান্ডের সাথেও একটা সম্পর্ক আছে, অনেক রিচ পিপল আছে। তো এখন ডেভেলপমেন্ট চাচ্ছে, কিন্তু এই ডেভেলপমেন্টটা কিন্তু পরিবেশ বান্ধব হতে হবে। ওখানে আইদার আপনি সাবমার্সিবল রোড করতে পারেন অথবা এলিভেটেড রোড করতে পারেন, যেটা আমরা একটা স্টাডি করেছি বুয়েট থেকে। এখন যদি আমরা ওই জীববৈচিত্র্য বা হাওরের যে ওটা কিন্তু ফিশের একটা আধার, ওটা চিন্তা না করে রোডগুলি করি, তখন ওই যে পকেটগুলো হয়ে যায়। 2022-এ যখন সিলেট অঞ্চলে বড় বন্যাটা হয় তখন আমরা খুব আলোচনা হতে শুনলাম যে এটা এর কারণ বোধ করি এই যে নানা রকম সড়ক যেগুলো নানাভাবে বাধার তৈরি করছে জলগুলো সরে যাওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, তো আমরা একটু মালিক ফিদা আব্দুল্লাহ খান আপনার কাছে ফিরছি। যেহেতু এটা মানে তার প্রাকৃতিকভাবে পানি সরে যাওয়ার জায়গাগুলো যেহেতু নানাভাবে নষ্ট হয়েছে, দখলে নষ্ট হয়েছে এবং নানার কারণে আমরাই নষ্ট করেছি, মনুষ্যসৃষ্ট কারণ বোধ করি বেশি এগুলো নষ্ট হওয়ার জন্য, প্রাকৃতিক কারণ বোধহয় খুবই কমই হবে, তাই তো? তো সেক্ষেত্রে এর তো কোনো ধরনের কোনো মানে এটাকে কাটিয়ে ওঠার তো আমরা কোনো মানে আসলে বিকল্প কোনো ব্যবস্থাপনাও তৈরি করতে পারিনি এবং প্রায় অসম্ভব আসলে প্রাকৃতিক আয়োজনের বিকল্প আয়োজন করাটা খুব কঠিন। তো সেই ক্ষেত্রে যে পরিমাণ বৃষ্টির আশঙ্কা আছে সেটা যদি আটকে যায় বা সেটা যদি যথাসময়ে যদি সেটিকে নিষ্কাশিত হওয়ার মানে ব্যবস্থাটা যদি না থাকে, তো আমাদের ফ্লাডের কন্ডিশনটা কি হতে পারে যদি এরকম প্রবল বৃষ্টিপাতটা হয়? দেখুন, আমি যদি হাওরের ফ্লাডের কথাটাই বলি, আমরা যেটাকে প্রফেসর সাইফুল যেটা বলছিলেন যে মেঘনা বেসিনের মধ্যে আমাদের একটি মধ্যের যে জায়গাটাকে সেটাকে আমরা হাওর বেসিন বলে থাকি এবং সেই বেসিনের কিছু কিছু জায়গা আমাদের প্রায় মিন সি লেভেল, আমাদের যে সমুদ্রের যে লেভেল যেটা আমরা অ্যাভারেজ যে লেভেলটা বলি সেই লেভেলের খুব কাছাকাছি। এটা হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং, ন্যাচারাল ফেনোমেন, এটা বুঝতে হবে। আর দ্বিতীয় হচ্ছে এই পুরো হাওরের পানিটা নেমে যায় আমাদের মেঘনা নদী দিয়ে এবং আনফর্চুনেটলি এই মেঘনা নদীর যদি আপনি বেড স্লোপটা দেখেন, আমাদের নদীর একটা স্লোপ থাকে যের জন্য গ্র্যাভিটি দিয়ে পানিটা নিচে নেমে আসে। সেই স্লোপটা খুবই একদম অল্প, মানে একদম অলমোস্ট ফ্ল্যাট। আচ্ছা, তো তার জন্য এটা একটা আমাদের প্রাকৃতিকগতভাবেই এই হাওর অঞ্চলে পানিটা সবসময় দ্রুত নামতে পারে না। আর টপ অফ দ্যাট হচ্ছে আমাদের টাইডালের একটা এফেক্ট আছে, যেহেতু এটা স্লোপটা খুব একদম মাইল্ড, আমরা যেটাকে বলি অনেকটা ফ্ল্যাটের মতন। আবার আমাদের বেসিন এরিয়া যেটা হচ্ছে আপনি দেখবেন সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেটের কিছু অংশ নিয়ে এই জায়গাটাকে আমরা বেসিন বলি। এই জায়গাটা খুবই নিচু জায়গা। তো এখন এই সব জায়গাতে যদি আমরা আরও কোনো অবকাঠামো নির্মাণ করি তাহলে কি হবে, এই ন্যাচারাল যে ফেনোমেনা এমনিই পানি নামতে সময় বেশি নিচ্ছে, তখন এটা আরও খারাপ পরিস্থিতিতে যাবে। তাহলে আমাদের আসলে এগুলো থেকে লার্নিং করা উচিত। আমাদের বাংলাদেশের মতন একটি দেশে কিন্তু আপনি কোনো ব্লু প্রিন্ট দিয়ে কোনো কিছু সমাধান করতে পারবেন না, মানে একটি সমাধান দিয়ে মনে করলেন যে ওটা না, আপনাকে একটা প্ল্যান করে ওটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, ওখান থেকে লার্ন করতে হবে। এই লার্ন অনুসারে আবার সেই প্ল্যানটাকে চেঞ্জ করে আবার নতুনভাবে ইমপ্লিমেন্টেশনের চেঞ্জ আনতে হবে। তা আমাদের যেটা বাংলাদেশে অসুবিধা যে আমরা সেই লার্নিংটা হয় না। আমরা যখন দেখলাম যে এই ধরনের অবকাঠামোর জন্য আমাদের পানি দ্রুত নেমে যেতে আরও বাধাগ্রস্ত হচ্ছে, তখন আমাদের যেটা করা উচিত ছিল, যেটা প্রফেসর সাইফুল কিছুটা বলেছেন, যে আমাদের এলিভেটেড, যেটা মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন অনেক সময়, যে সিলেট অঞ্চলে এলিভেটেড ছাড়া রাস্তা করা যাবে না, কিন্তু কিছু কিছু অবকাঠামো হয়ে গেছে। আমার যেটা মনে হয় যে আমাদেরকে একটা না একটা সময় এটাকে রিমডেলিং করতেই হবে, মানে এটার মধ্যে পরিবর্তন আনতেই হবে। আর তা না হলে আপনি ন্যাচারাল ওয়েতে পানিকে নামাতে পারবেন না। এবং টপ অফ দ্যাট যখন সি লেভেল রাইজ হবে তখন আরও বেশি পানিটা আমাদের হাওর অঞ্চলের দিকে আমরা বলি অনেক সময় পুশ করবে, মানে একটা ধাক্কা দিবে, এবং তখন এই ড্রেনেজ কনজেশনটা আরও বেশি ত্বরান্বিত, বা আমি যেটাকে বলবো আরও বেশি একটি খারাপ অবস্থার দিকে যাবে। এখন শহরগুলোতে কি হয়, আপনি এটা আমি বলছি হাওরের যেখানে আমার কৃষি জায়গাগুলো থেকে। এখন এই কৃষি জায়গাগুলো কেন ইম্পর্টেন্ট? আমাদের টোটাল হাওর অঞ্চলে আমাদের যে বড় প্রোডাকশন, এটার প্রায় বাংলাদেশের 17% বড় প্রোডাকশন হয় আমাদের হাওর অঞ্চলে। এবং কোনোভাবে যদি আমরা মার্চ এপ্রিলের মধ্যে এটাকে কাটতে না পারি তাহলেই আমাদের এখানে একটা ক্ষতির সম্ভাবনা আছে। আপনারা 2017-তে হাওর অঞ্চলে বন্যার কথা মনে আছে, 2010-এ হাওর অঞ্চলে বন্যার কথা বলা হয়েছে। এগুলো সবসময় বন্যাগুলো আগাম এসে গেছিলো। তো এখন আমরা যদি দ্রুত পানি নামাতে না পারি
একটা হচ্ছে প্রাকৃতিকগতভাবে দ্রুত পানি নামানো, আরেকটা হচ্ছে যে আমরা বিভিন্ন অবকাঠামো নির্মাণের জন্য এটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। এখান থেকে আমাদের লার্নিং নিয়ে আমাদের অনেকগুলো উপায় আছে। একটি উপায় হচ্ছে যে এই অবকাঠামোর মধ্যে আমাদের রিমডেলিং করতেই হবে, আর নতুন কোনো অবকাঠামো এইভাবে নির্মাণ করতে দেওয়া যাবে না। এবং দ্বিতীয় দেখুন, আমাদের হাইয়েস্ট লেভেলে, পলিসি লেভেলে, মাননীয় প্রধানমন্ত্রীর লেভেলে কিন্তু এই দিক নির্দেশনা আছে। উনি বিভিন্নভাবে বলেছেন যে হাওড়ে রাস্তা করতে হলে এটাকে এলিভেটেড করতে হবে। সেকেন্ড যেটা আমি বলবো, যে আমাদের শহরগুলোতে, যেটা সিলেটের কথা বললেন 2022-এর, এটা কিন্তু কমপ্লিটলি যে সিলেট শহরের ভিতরে যে ন্যাচারাল যে ড্রেনেজ সিস্টেমটা ছিল, যেগুলোকে আমরা ছড়া বলি বা আমরা অনেক সময় ক্রিক বলি, যেটা দেখবেন সুন্দরবনে বা আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আছে ছড়া, সেগুলো কিন্তু এনক্রোচমেন্ট হয়ে গেছে, সেগুলো কানেক্টিভিটিগুলো নষ্ট হয়ে গেছে। যে কোনো একটা শহরের ড্রেনেজ সিস্টেমে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ন্যাচারাল খাল যেটাকে আমরা বলি, আর তার সাথে আমরা ম্যানমেড কিছু ড্রেন আমরা তৈরি করি। আমি ওয়াশিংটনে দেখেছি, আমি ব্যাংককে দেখেছি, বা আমাদের ঢাকা শহরেও দেখেন বা চট্টগ্রাম শহরেও দেখেন যে খাল এবং তার সাথে ড্রেন এবং সেখান থেকে নদীর সাথে একটা কানেক্টিভিটি, এটা একটা নিরবিচ্ছিন্ন কানেক্টিভিটি দরকার, এটা আমরা নষ্ট করে ফেলেছি। এখন এটাকে যদি আমরা কোনোভাবে পুনরুদ্ধার করতে না পারি, তাহলে আপনি এই ড্রেনেজ প্রবলেম থেকে কোনোভাবে আপনি রক্ষা করতে পারবেন। সেটা ঢাকা শহরের বেলায় প্রযোজ্য, সে ঢাকা তো দেখাই যায়, অল্প দেখাই একটু যায়। বৃষ্টি হলেই পরেই যে আপনি অবস্থা। এটা চিটাগাং শহরের জন্য প্রযোজ্য, চট্টগ্রামে তো আরো বেশি। একদম একেবারে। এবং যতগুলো শহর, সিলেট একটি দেখেন, সিলেট শহরটি কিন্তু একটি টিলার উপরে, মানে রিলেটিভলি উঁচু বলি আমরা, সেখানেও এই সমস্যাটা হয়েছে। সিলেটের যদি আপনি গুগলে বা ইমেজে দেখবেন, যেটা একটা সুন্দর একটা এরকম শেপ, একটা মাকুড় নেই একটা শেপ, এবং এটা রিলেটিভলি এলিভেটেড, মানে আমাদের হাওড়ের যে ল্যান্ড এলিভেশন তার চেয়ে বেশ উপরে, তারপরও সেখানে বন্যা হচ্ছে। কারণ আসাম থেকে যখন ওই পানিগুলো ঢলটা নেমে আসে, নেমে যখন সিলেট শহরের উপর দিয়ে যে সে সুরমাতে পড়বে, তখনই ওখানে বাধাগ্রস্ত হচ্ছে। এই বাধাগ্রস্ত হওয়ার একমাত্র কারণ যে আমাদের নিরবিচ্ছিন্ন যে ন্যাচারাল ড্রেনেজ সিস্টেমটা ছিল, সেটাকে আমরা নষ্ট করে ফেলেছি। এটা পুনরুদ্ধারে কোনো বিকল্প নেই। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও ফিরবো আপনাদের কাছে। প্রিয় দর্শক, সময় হয়ে গেল একটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি আমাদের সঙ্গী থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। অধ্যাপক সাইফুল ইসলাম, আসছি আপনার কাছে। আপনাদের কাছ থেকেই শুনে আমরা এরকম একটা ধারণা আমাদের হয়েছে যে 10 বছর পর পর বোধ করি একটা বন্যার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, আমি জানি না ভুল টুল কিনা, 88-তে, তারপরে আবার 98-এ, তারপরে বোধহয় 2007-এ, এরকম করে একটা শুনেছি। এই ব্যাপারটা আসলে কি একটু যদি বলতেন। জি, এরকম একটা আমরা ট্রেন্ড দেখি আর কি, যেমন 88-এর পর 98, তারপর 2007-এ 4-এও একটা বন্যা হয়েছে সিলেট রিজনে। তারপরে অবশ্য আমরা দেখছি যে প্রতি বছরই বা অল্টারনেটিভ ইয়ারে বড় বন্যা হচ্ছে, যেমন 16, 17 এবং 20-এ হয়েছে, 19-22-এও, এবং 22-এর জুন মাসে ভয়াবহ বন্যা হলো সিলেট অঞ্চলে বিশেষত। তো এখন এই বন্যাটা একটা ওই যে নিউ নর্মাল হয়ে যাচ্ছে। আচ্ছা, হয়তো দেখা যাবে যে আল্লাহ না করুক 24-এও একটা বড় বন্যা হতে পারে। তো এখন এটার একটা সায়েন্টিফিক যে এক্সপ্লানেশন, সেটা হচ্ছে যে যত তাপমাত্রা বাড়বে তত কিন্তু মানে আপনার যে এভাপোট্রান্সপিরেশন, জলীয় বাষ্পের পরিমাণটা বাড়বে, অন্যদিকে মেঘের যে পানি ধারণ ক্ষমতা, ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি, সেটাও বাড়বে। তো যার ফলে দেখা যাবে যে একটা প্রিডিকশন হচ্ছে যে 1 ডিগ্রি ওয়ার্মিংয়ের আইপিসিসির রিপোর্টে বলা হচ্ছে তাতে প্রায় 7% বেশি বৃষ্টি হবে। আচ্ছা। এবং এই সাউথ ওয়েস্টে আমাদেরও কিছু বেসিন মডেলিং সিমুলেশন আছে, সোয়াট মডেলিং দিয়ে আমরা দেখেছি যে এখানে আসলে প্রত্যেকটা বেসিনে, পার্টিকুলারলি মেঘনা বেসিনে, পিক ফ্ল্যাটও বাড়ছে এবং ডিউরেশনও বাড়ছে। এবং যার ফলে কিন্তু ভবিষ্যতে বিশ্বত ব্রহ্মপুত্র এবং মেঘনা বেসিনে আমরা বেশি বৃষ্টি দেখব। গ্যাঞ্জেস বেসিনে বৃষ্টি এবং বন্যা হলেও আমরা রিসেন্ট ইয়ারে লাস্ট 2007-এর পরে আমরা কিন্তু এই বেসিনে বড় বন্যা খুব একটা দেখিনি। এটার একটা অদ্ভুত জিনিস দেখছি যে আপস্ট্রিমে এত ইন্টারভেনশন হচ্ছে, ওখানেই বেশি বড় বন্যা হয়ে যাচ্ছে। বিহারে আপনি দেখবেন যে গ্যাঞ্জেস আপস্ট্রিমে এখন অনেক বেশি বৃষ্টি হচ্ছে। বাংলাদেশে ক্রস করার পরে কিন্তু
আগে যেমন পদ্মা থেকে বা গ্যাঞ্জেস থেকে এসে গঙ্গা থেকে এসে অনেক বন্যা হতো, সেটা একটু রিসেন্টলি আমরা কম দেখছি। অন্যদিকে আরেকটা ইন্টারেস্টিং দেখবেন যে আমরা 2007-এর পরে ঢাকাতে বন্যা কম দেখছি। ঢাকাতেও কিন্তু আপনার 98-এ মনে আছে যে নৌকা নিয়ে আমরা চলাফেরা করেছি। এর কারণ কিন্তু যে পানিটা ঢাকাতে আসে এটার মূল সোর্স হচ্ছে ওল্ড ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র থেকে আসে। সেখানেও অনেক জায়গায় কিন্তু ওই পকেট পকেট হয়ে গিয়েছে, পানি প্রবাহে ওল্ড ব্রহ্মপুত্রে বাধা পাচ্ছে, অনেক ধীরে আসতেছে। কিন্তু অন্যদিকে ব্রহ্মপুত্র যমুনা থেকে দ্রুত আসছে। এই জন্য আপনি দেখবেন মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, তারপরে ফরিদপুর এই দিকে বন্যাটা চলে আসছে, রাজবাড়ী কিংবা এইদিকে আপনার শরীয়তপুর এই অঞ্চলে বন্যা বেশি। এবং অফকোর্স আমাদের আপস্ট্রিমে তিস্তা ব্রহ্মপুত্র বেসিনে অনেক বেশি, উপরের দিকে যদি আপনি দেখেন। এবং তিস্তা অনেক ফ্লাশি হয়েছে, দ্রুত পানি আসে। এমনকি গত 2 বছর আগে আমরা অক্টোবরেও বন্যা দেখেছি। তো এরকম নানা রকম বিভিন্ন সময় আমরা বন্যা দেখছি। এবং বন্যার যে এই অ্যাটাকটা, এটা মূলত হচ্ছে যে আপস্ট্রিমে বৃষ্টিটা অনেক ইন্টেন্স বৃষ্টি হচ্ছে যখন হচ্ছে এবং অনেক প্রলংড হচ্ছে, এটা দেখা যায় যে আপনার হঠাৎ করে একটা বন্যা তৈরি করে। অন্যদিকে যে আমাদের যে ভূমি ব্যবস্থাপনা বা ল্যান্ড ইউজের মারাত্মক চেঞ্জ হয়েছে, যেটা ফিদা ভাই কিছুটা বলেছেন যে আমাদের যে সরাগুলির যে কানেক্টিভিটি, সেখানেও আমরা দেখছি যে কানেক্টিভিটি নষ্ট হয়, আরবান ড্রেনেজের প্রবলেম হচ্ছে। এবং যে পুকুরগুলো ছিল ওয়েটল্যান্ড, সেটাও কিন্তু ভরে ফেলায় আমরা সেখানে মার্কেট করছি, বিল্ডিং করছি। আমি গত সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দেখলাম যে এখন আর পুকুর ভরে কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না। হ্যাঁ, এটা আমাদের জলাভূমি আইনের সাথেও সাংঘর্ষিক। কিন্তু আমরা কি দেখছি, ঢাকা শহরে আপনি দেখেন এখন হিটওয়েভের একটা প্রধান কারণ হচ্ছে এখানে কিন্তু মানে ওয়েটল্যান্ড নেই, গ্রিন এরিয়া নেই, গাছ নেই। গাছ এবং এই ওয়েটল্যান্ডের সংখ্যা এখন 3% এবং 7%-এ দাঁড়িয়েছে। তো এইরকম অবস্থায় কিন্তু আমরা যদি জলাধারগুলি 20 বছর আগেও ঢাকার চারপাশে যে পরিমাণ জলাভূমি দেখা গেছে সেগুলো তো একদম হারিয়ে গেছে একদম। এইটা যদি আমরা এখন বিভিন্ন শহরগুলি যেগুলি র্যাপিডলি গ্রো করছে, জলাধারগুলি সংরক্ষণ করে রাখা দরকার। কারণ এখানে পানি ড্রেনেজের জন্য অনেক উপকারী এবং দেখা যায় ড্রেনেজের পানিটা ধরে রাখে। আপনার বৃষ্টির পানিটা আধার হিসাবে প্রথমেই কিন্তু এই জলাধারগুলিতে যাচ্ছে। এর ফলে কিন্তু বৃষ্টির যে আরবান মানে কি বলবো যে মানে আরবান যে ড্রেনেজ, এবং সেটার কিন্তু একটা ম্যানেজমেন্টের একটা কৌশলই হচ্ছে রিটেনশন পন্ডগুলি, রান অফটা কম হয় এবং পিকটা কম হয়। এরকম আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে আমরা নদীতে বাঁধ দিয়ে আসলে সিল ট্র্যাপ করছি। একদিকে তো আমরা শহরগুলি রক্ষা করছি, কিন্তু এত বেশি আমরা বাঁধ দিয়েছি, প্রায় 75 ভাগ বাঁধ দিয়েছি। এখন মানুষ চাচ্ছে যেখানেই যাবেন যে বাঁধ দিতে। তো নদীর যে নিজস্ব যে ফ্লাড প্লেনের সাথে রিভারের যে কানেক্টিভিটি, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই আর এখন নেই। তো ওই ফ্লাড প্লেনে পানি যে একটা কিন্তু ফ্লাড পিকটা কমিয়ে দিত, এই যে কানেক্টিভিটি কমে যাওয়ার জন্য বা খালের সাথে, এই জন্যও কিন্তু বন্যার প্রাদুর্ভাব আমরা অনেক বেশি দেখছি। অর্থাৎ আমরাও কিন্তু এই পরিবেশের উপর, ল্যান্ড ইউজের উপর কিন্তু অনেক চেঞ্জ করে। অধ্যাপক নজরুল ইসলামের সঙ্গে আমার একবার কথা হচ্ছিল, উনি বলছিলেন যে ব্রিটিশরা এই অঞ্চলে আসার পরে রেল লাইন তৈরি করে দিয়ে এই অঞ্চলের জল নড়বার বা তার চলবার যে স্বাভাবিক ছন্দ এবং গতিপথ ছিল, তাতে একটা বড় ধরনের গড়বড় তারা করে দিয়েছিল, এরকম একটা উনি বলছিলেন। তো এরপরে নিশ্চয়ই আমাদেরও যত রকম ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ যেগুলি আমরা দেখিয়েছি, আপনাদের কি মনে হয় যে আসলে এগুলো খুব বেশি পরিবেশ বান্ধব ছিল, বা এই অঞ্চলের যে বৈচিত্র্য বা এই অঞ্চলের যে বৈশিষ্ট্য, হ্যাঁ, সেগুলোকে আসলে বিবেচনায় রাখা হয়েছে? না, মানে যদি আমি সত্যিকারভাবে বলি যে আমাদের ডিজাইনের যে কনসেপ্টগুলো ছিল, আমরা কখনোই পরিবেশকে চিন্তা করিনি। মানে আমি আর্লি 60s কথা যদি বলি, আপনারা দেখবেন তার জন্য আমাদের যতগুলো রাস্তাতে কালভার্ট, সেগুলোকে চিন্তা করা হয়েছে যে একটা পানির কোয়ান্টাম, যে এই পানিটা এখান থেকে বের হতে পারবে কি না। কিন্তু এটার সাথে যে পরিবেশের বা এটার সাথে যে মাছের বা অন্যান্য জলজ প্রাণীর সাথে একটি সম্পর্ক আছে, ওইভাবে ডিজাইনের মধ্যে আনা হয়নি। এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে আমাদের এটা একটা কিন্তু ডেল্টাইক কান্ট্রি, খুবই ফ্ল্যাট প্লেন এলা একটি কান্ট্রি। মানে আমরা বলি যে বাংলাদেশের 80% হচ্ছে ফ্ল্যাট প্লেন, তার মানে খুবই প্লাবন ভূমি। আপনি যখনই এখানে এর উপর দিয়ে কখনো কোনো অবকাঠামো নির্মাণ করবেন, রাস্তা বা যেটাই করবেন না কেন, এখানে
অ্যানাফ পাসিং রাখতে হবে, মানে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে। এখন হয় কি, আমাদের যখন অবকাঠামোগুলো নির্মাণ করে সবাইকে ঢালাভাবে দোষারোপ করলেও চলবে না। কস্টকে মিনিমাইজেশন করার জন্য তখন তারা ওপেনিংগুলোকে কমিয়ে দেয়। তারা মনে করে যে হ্যাঁ, আমরা যদি এই পুরো এলাকাটার পানি আমরা এতটুকু জায়গা দিয়ে নামাতে পারি, তাহলে আমাকে একটা কালভার্ট করলে এটা হবে। কিন্তু ন্যাচারালি তো পানি ওইভাবে নামে না, সে তো তার অনেকগুলো ছড়ার মাধ্যমে অনেকগুলো পয়েন্ট থেকে সে পানিটাকে এক পাশ থেকে আরেক পাশে যেতে চায়। তো যখনই বাধাগ্রস্ত হয়, তখনই আপনি দেখবেন যে এই জলাবদ্ধতায়। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আপনারা চিটাগাং কক্সবাজার যে ট্রেন লাইনটা দেখেছেন, এবং এখানে খুবই আমার কাছে অবাক লেগেছে, তার পাশেই একটা রোডস অ্যান্ড হাইওয়েজের একটা রাস্তা আছে। সেখানে আমরা দেখেছি যে 5টা যেখানে কালভার্ট, সেখানে আমাদের রেলওয়েতে 1টা না 2টা কালভার্ট দেওয়া হয়েছে। তার মানে আমি আর্টিফিশিয়ালি একটা জলাবদ্ধতা ক্রিয়েট করেছি, এবং একদম রেলের আমরা দেখেছি নিচ দিয়ে পানিটা চলে গেছে। পানিটা একদম ধুয়ে নিয়ে চলে গেছে। এই যে একদম আন্ডারস্ট্যান্ডিংটা, স্লিপার সহ, এই যে আমাদের ন্যাচারাল ফেনোমেনা, যে একটি প্লাবনভূমির মধ্যে দিয়ে কীভাবে পানিটাকে প্রবাহিত করব, এটাকে আমাদের বুঝতে হবে। এখান থেকে শিখতে হবে। আমি যেটা বলছিলাম যে আমরা অনেক সময় বলি MEL বলি, আমরা মনিটরিং, ইভ্যালুয়েশন অ্যান্ড লার্নিং। আমরা মনিটর করছি, ওইটাকে ইভ্যালুয়েট করছি এবং ওখান থেকে লার্ন করছি, বাট আনফর্চুনেটলি আমাদের লার্নিংটা হচ্ছে না। আমরা বারবার সেই ভুলটা করেই যাচ্ছি। আমরা যতদিন পর্যন্ত আমরা কোনো একটা অবকাঠামো থেকে লার্ন না করব, ইভ্যালুয়েশন করব, এবং সেটাকে যখন আমি মডিফাই না করব, যেমন দেখবেন আমাদের কোস্টাল এরিয়াতে যে কালভার্ট বলবো না, রেগুলেটর বা স্লুইস গেটগুলো আছে, এগুলো দেখবেন একটা খালকে সংকুচিত করে তার 1/3 এলাকাতে করেছে। কিন্তু আমরা যদি পুরো খালটা যতটুকু চওড়া, সেই চওড়া বরাবর যদি আমরা করতাম, হয়তো কস্ট আমাদের বাড়তো, কিন্তু এটা ড্রেনেজ সিস্টেমটা খুব দ্রুত হতো। এবং আপনাকে এই রিমডেলিং করতেই হবে। হয়তো আমাদের এক সময় হয়তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল দেখে হয়তো আমরা ওইভাবে করেছি। আমাদের ইঞ্জিনিয়ারদের মধ্যে এরকম একটা ধারণা, যত কস্টকে অপটিমাইজ করা যায়, বাট কস্টকে যে আপনি অপটিমাইজ করছেন অ্যাট দ্য কস্ট অফ এনভায়রনমেন্ট, সেটার মাথার পারসেপশনে ছিল না। আমি অনেক সময় এটাকে এইভাবে ব্যাখ্যা করি, আলটিমেট কস্টিংটা কারো বিবেচনা রাখি নাই। আমি এটাকে অনেক সময় বলি যে আমাদের অনেক সময় ডিজাইন যারা করি, আমরা একটা টিউবওয়েলের ভিশন নিয়ে আমরা দেখি। এটা যে একটা ওয়াইড ভিশন এনভায়রনমেন্টকে নিয়ে, বাংলাদেশের যে একটা এনভায়রনমেন্টের পার্সপেক্টিভ থেকে দেখা, সেটা আমাদের মধ্যে এখন আসছে, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আমি আশাবাদী যে দেরিতে হলেও আমাদের সবার মধ্যে এটা সচেতনতা আসছে এবং আমাদেরকে ওই দিকে ফিরে যেতে হবে। ধন্যবাদ। আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে, ফিরবো আবার আপনাদের কাছে বিরতির পর। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরোরে সময় হয়েছে আরও একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরোরে। ধন্যবাদ বিরতির এই সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। যাচ্ছি আবারও আলোচনায়। অধ্যাপক সাইফুল ইসলাম, ফিরছি আপনার কাছে। এই এতক্ষণ ধরে যে গল্প বা যে কথা, যে আলাপচারিতা হলো, সেখান থেকে কিন্তু আমরা ধারণা করছি যে আশঙ্কা একটা থাকে, হবেই তা না, কিন্তু একটা বড় ধরনের বন্যার একটা আশঙ্কা থাকে, যেহেতু বাড়তি বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা আছে। এবং সেক্ষেত্রে আমাদেরকে কি কি বিবেচনাগুলো রাখতে হবে নীতি নির্ধারক পর্যায় থেকে বা অন্যান্য জায়গাগুলোতে, একটু আপনার কাছ থেকে শুরু। আমি এই প্রশ্নটার 2 ধরনের পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর কি। একটা হচ্ছে যে শর্ট টার্ম, যে বন্যা আসার আগে আমরা কি ধরনের মানে প্রিপারেশন রাখতে পারি। একটা হচ্ছে যে বেশ কিছু এরিয়ায় কিন্তু আমরা বাঁধ দিয়েছি এবং অনেক জায়গায় বাঁধ কিন্তু ঝুঁকিপূর্ণ। তো সেই ঝুঁকিপূর্ণ জায়গাগুলি চিহ্নিত করে এখনই সেখানে জিও ব্যাগ বা বালুর বস্তা ফেলে আমরা কিছুটা প্রোটেকশন দিয়ে রাখতে পারি। এটা কিন্তু সবসময় বন্যার আগে আমাদের দেখা উচিত। প্লাস আরেকটা হচ্ছে স্লুইস গেট, যেটা অনেক ক্ষেত্রে কিন্তু অকেজো হয়ে আমরা গাইবান্ধা দেখেছি 2022 সালে পানি ঢুকেছে স্লুইস গেট থেকে কোস্টাল এরিয়া। এই স্লুইস গেটগুলোকে মানে মেরামত করা বা এর সাথে এক্সকাভেট করে মাটি উঠিয়ে এটাকে একটা ফাংশনাল করা, তো বিশেষত কোস্টাল এরিয়া এটা অনেক বেশি অ্যাক্ট করে। আর আরেকটা হচ্ছে যে আপনার যে ফ্লাড শেল্টারগুলি, সেই ফ্লাড শেল্টারগুলিতে মানুষ থাকা বা সেটার অবস্থা কীরকম আছে। বন্যা হলে আপনি জানেন মানুষ কিন্তু অনেক মানুষ চরে থাকে, তারাও কিন্তু এই ফ্লাড শেল্টারগুলিতে আসে, বাঁধের উপর আশ্রয় নেয়,
অল্প বন্যায় মানুষ কিন্তু বাঁধের উপর থাকে, কারণ গবাদি পশু নিয়ে ওইটাই হচ্ছে একটা জায়গা যেখানে সে কয়েকদিন থাকতে পারে। যদিও সে বৃষ্টির মধ্যে আসছে, অনেক সময় সাপে কামড় দিচ্ছে, তারপরেও কিন্তু মানুষ এইটাই ফার্স্ট মানে হিসেবে বিশেষত উত্তরবঙ্গের বন্যায় করছে। তো এই প্রিপারেশনগুলি রাখা, এবং গতবার সিলেটের বন্যায় আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম, নৌকার সংকট। কারণ এইটা আমাদের প্রথম এত বৃষ্টি, যেটা ফিদা ভাই বলেছেন, অ্যাকচুয়ালি 3 দিনে প্রায় 2500 মিলিমিটার এবং 7 দিনে বোধহয় 3.5 আমরা যখন আমাদের মিলিমিটার। প্রতিনিধিরা যখন কথা বলছিলেন সিলেটের স্থানীয় মানুষদের সঙ্গে, তাদের কেউ কেউ বলছিলেন যে 50 বছরও দেখিনি, কেউ বলছিলেন 70 বছরও দেখিনি, এরকম একটা অবস্থা। তারা খুব অবাক হয়ে গেছেন যে কিভাবে এটা সম্ভব। কিন্তু 70 বছর আগেও এরকম দুই একটা ইভেন্ট হয়েছিল, কিন্তু সমস্যা হচ্ছে ওই 70 বছর ইভেন্টের সাথে আজকের বাংলাদেশের কতগুলি মানে পার্থক্য হয়ে গিয়েছে। যেমন হচ্ছে নদীর যে ক্যারিং ক্যাপাসিটি, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, অনেক সলিড ওয়েস্ট ডাম্পিং হয়েছে, সেডিমেন্ট ট্রাপড হয়েছে, নদীর বেড উঁচু হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু আগে যেভাবে, এবং অবকাঠামো নির্মাণ যেটা নিয়ে ফিদা ভাই বলছিলেন যে অনেক ধরনের রাস্তাঘাট আমরা করেছি, তার ফলে কিন্তু দ্রুত পানি নামতে পারছে না, এই একটা প্রধান বাধা দিচ্ছে। তারপর শহরগুলি কিন্তু নগরায়ন হয়েছে, বৃষ্টির পানি যে নিচের দিকে যাবে সেটাও কিন্তু পারছে না। অর্থাৎ আমাদের আপস্ট্রিমের যেমন পানি আসে, শহরগুলিতে কিন্তু দেখা যায় যে নিজেই নিজেকে বন্যায় আক্রান্ত করে ফেলছে। তো এখান থেকে আমাদের বাঁচার উপায় হচ্ছে যে আমরা যদি সবুজ এরিয়া বাড়াই এবং প্ল্যান্ড ওয়েতে শহরের ডেভেলপমেন্ট করি, ওয়েটল্যান্ডগুলি সংরক্ষণ করি, তাহলে হয়তো ভবিষ্যতের বন্যা থেকে বাঁচতে পারবো। আর আরেকটা জিনিস আমি একটু আলোকপাত করছি, যে আমাদের বাংলাদেশে আমরা একটা প্রোটোটাইপ ডিজাইন দিচ্ছি, রোড ABCD, হ্যাঁ, থানা রোড, উপজেলা রোড, এটা কিন্তু আমরা খেয়াল করছি না যে আমার কোন এরিয়ায় রোডটা করা হচ্ছে। আপনি দেখেন যেখানে ফ্লাড এরিয়া, সেখানে এক ধরনের রোড করতে হবে, ওয়েভ অ্যাকশন আছে, দ্রুত পানি নেমে যাওয়ার জন্য সেই অবকাঠামো এলিভেটেড বা সাবমার্সিবল করতে হবে। স্থানীয় মানুষকে অনেক সময় বলতে শুনি যে তাদের কিন্তু বিশেষায়িত জ্ঞানটা নেই, কিন্তু তারা বলে যে আমার এখানে পিচের রাস্তা না করে সিমেন্টের রাস্তা করলে অনেক লাভ হতো। আমি ওখানে আসছিলাম যে আমাদের যখন যেসব জায়গায় ডিপলি ফ্লাডেড উত্তরবঙ্গে, সেখানে দেখি আমরা পিচের রাস্তা করছি। অর্থাৎ আমরা কিন্তু খেয়াল করছি না, আমাদের কস্ট হয়তো দ্বিগুণ, কিন্তু লাইফ হচ্ছে ওই পিচের রাস্তা, যেটা বিটুমিনাস কনক্রিটের BC রোড, ওইটা 1 বছর পরই পানি গেলে পিচ নষ্ট হয়ে যাবে। আমরা কেন RC রোড করছি না, হ্যাঁ, কনক্রিটের রাস্তাগুলি করছি না? বাংলাদেশের এখন সক্ষমতা আছে এ ধরনের রাস্তা করা, এলিভেটেড রোড করা। এবং আরেকটা দেখছি ওই যে কিলোমিটারে 2 মিটার আপনার কালভার্ট, এটা কি সারা বাংলাদেশে আপনি এটা করতে পারবেন? এইটার বেশি দিলে না, তুমি কোথা থেকে কোনো একটা দুর্নীতি করতেছে, এত কালভার্ট নিয়ে আসছো কেন, এত ব্রিজ। কিন্তু আমাকে তো ওই এরিয়ার কনটেক্সট বুঝতে হবে। ইঞ্জিনিয়াররা যদি এই দাবিটা না তুলতে পারে, যে সমস্ত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, এটা একটা ভয়াবহ অবস্থা দেখছি। আমার যেখানে পানি দ্রুত নামতে হবে সেখানে তো কালভার্ট বেশি দিতে হবে। এবং স্লুইস গেটের কথা আমাদের ফিদা ভাই বললেন, এটা আমরা কোস্টাল এরিয়া, আমি 2 দিন আগেই কোস্টাল এরিয়া গিয়ে আসলাম, মানে টোটাল খালের উইডথের 5 ভাগের 1 ভাগ কালভার্ট দেওয়া আছে, এবং একদিকে পানি জমে আছে, যার ফলে কিন্তু এই সাইক্লোন রিমালের পরে যে বৃষ্টির পানি নামতে অনেক দেরি হয়েছে। এই এবং অনেক জায়গায় গেটগুলিও কাজ করছে। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, অল্প একটু সময় নিয়ে মালিক ফিদা আব্দুল্লাহ খান আপনার কাছে ফিরছি। বর্ষার সামনে আমাদের আলোচনার বিষয় মাথায় রেখে আলাদা কোনো প্রশ্ন করছি না, আপনার যদি কিছু বলার থাকে। দেখুন, বর্ষা এবং আমাদের বন্যা এটা হবেই। আপনি যেটা বলছিলেন, প্রফেসর সাইফুলও বলছিল যে আমাদের প্রতি 2 বছর পর একটি নর্মাল, যেটাকে নর্মাল ফ্লাড বলি, সেটা হয়। আর 10 বছর পর যে কথাটা বলছিলেন, আপনি যতগুলো বড় বড় ফ্লাড দেখেছেন 88 বা 98, এটার একটা বড় কারণ কি জানেন? যখন গঙ্গা নদীতে এবং ব্রহ্মপুত্র নদীতে 2টা পিক একই সময় আসে, আচ্ছা, কোয়েনসাইড করে, তখনই এই ফ্লাডগুলো হয়। আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে 88 সালে এবং 98 সালে 2টা সময়ই পিকগুলো একসাথে এসেছিল, উত্তর এবং পশ্চিম দুদিক থেকে প্রবাহ। এই যখনই আসে তখনই এই ফ্লাডটা হয়। এখন ঢাকা শহর বা এর আশেপাশে অনেক হচ্ছে না কেন ফ্লাড? এটার মূল কারণ আমরা কিন্তু অনেক ফ্লাড কন্ট্রোল এমব্যাঙ্কমেন্ট করেছি। তো যখনই আপনি একটা ফ্লাড কন্ট্রোল এমব্যাঙ্কমেন্ট করবেন, মানুষ তখন মনে করে যে আমি তখন সেফ আছি। তখন হয় কি, তখন অবকাঠামো নির্মাণ, ইন্ডাস্ট্রি, এই ডেভেলপমেন্টটা খুব দ্রুত হয়ে যায়। ঢাকার চারপাশে যেটা দেখেছেন যখন এমব্যাঙ্কমেন্ট করা হয়েছে 88 ফ্লাডের পরে। এখন আমাদের যেটা সবচেয়ে বেশি করণীয়, যে এই বাঁধগুলোকে মেইনটেনেন্স করা। যে কোনো বাঁধের মেইনটেনেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।
এবং আমরা এখন থেকেই আমি বলবো যে পানি উন্নয়ন বোর্ডের অনেক সাফল্য আছে, কিন্তু তারা যদি এই বাঁধগুলো যদি একটা সার্ভিলেন্সের মাধ্যমে কোন কোন জায়গাগুলো উইক পয়েন্ট এখনই আইডেন্টিফাই করে রাখে এবং সেটাকে যদি এখনই রিপেয়ার করে, তাহলে যদি কোনো বড় বন্যার আশঙ্কা থাকে সেখান থেকে আমরা রক্ষা করতে পারবো। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ এবং প্রকৃতির উপর আসলে আমাদের হাত দেওয়ার সামর্থ্য খুব বেশি নেই এবং এটাই বাস্তবতা। আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এটিকে আসলে একটি কম ক্ষতিকর একটি জায়গায় যতটুকু নিয়ে আসা যায়, এবং আমাদের আজকের আলোচকদের কথা থেকে আরেকটি বিষয় বেরিয়ে আসছে, সেটি হচ্ছে যে কম ক্ষতিকর জায়গায় আনার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া জরুরি এবং সেই জায়গাগুলি উঠে আসলো। নিশ্চয়ই এই আলোচনাটি কারো না কারো দৃষ্টিতে পড়বে এবং এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আমরা আশা করব। এই প্রত্যাশার জায়গাটা রেখে শেষ করছি আজকের আলোচনা। কাল আবারও দেখা হবে, অন্য কোনো বিষয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।